নমস্কার বন্ধুরা, সুবচনের সাহিত্য সভায় আপনাদের স্বাগত জানাই। আজ পড়ে শোনাচ্ছি নবনীতা দেবসেনের লেখা একটি অসাধারণ ভ্রমণ কাহিনী, করুণা তোমার কোন পথ দিয়ে, তার চতুর্থ পর্ব। 7 স্বর্গারোহণ পর্ব, দ্বিতীয় স্বর্গ। লাল্লান পথে তুলে নিল লতিফকে। তাদের পাশে সেই বৃদ্ধ যাকে আমি বাবা বলে ডেকেছি। পিছনে আমি একচ্ছত্র রাজত্ব করছি। গাড়ি চলল। বৃদ্ধ বললেন, আপনি কোথায় উঠবেন? প্রশ্নটা সুবিধের নয় দেখে আমি কথা ঘুরিয়ে দিয়ে বলি, আপনি? আমি তো উঠব আনন্দময়ী মায়ের আশ্রমে, আমার মেয়ে জামাই সেখানে আছে। আপনি? আবার আপনি? দূর ছাই, আমার কোনো ঠিক নেই। ঠিক নেই? সে কি, গঙ্গাদ্বীপে না আলাহাবাদে কোথায় থাকবেন সেটা ভেবেছেন? নিশ্চয়ই গঙ্গাদ্বীপে, অবশ্যই। কিন্তু এই ভিড়ে? আপনি ভাবছেন কেন? আমি তো একটুও ভাবছি না। এই তো মিস্টার চক্রবর্তী ৩-৪ জনকে ইন্ট্রোডাকশন দিয়ে দিলেন। পিআইবিতে, ট্যুরিস্ট ব্যুরোতে কোথাও না কোথাও ঠাঁই ঠিক মিলে যাবে। লক্ষ লক্ষ লোক সেখানে রয়েছে। আমি কি আর বনবাসে যাচ্ছি? বৃদ্ধ তবু গাঁইগুই করলেন, তা বলে অত ভিড়ে একজন লেডি হয়ে অল বাই ইয়োর সেলফ? তখন আমাকে মরিয়া হয়ে বলতেই হলো, প্রথমত মোটেই আমি লেডি লাইক নই। দ্বিতীয়ত, বাবা, এই তো আপনিই রয়েছেন। আমার ভাবনা কি, একা তো নই। বাবার মুখের জ্যোতি এক কথায় দপ করে নিভে যাবে ভেবেছিলাম, কিন্তু নিভল না। শান্ত স্বরে তিনি বললেন, হ্যাঁ, আমি আছি বই কি। ঈশ্বর তোমাকে চুটিয়ে দিয়েছেন আমার একাকিত্বের উদ্বেগ মোচন করতে। কিন্তু আমি তো বৃদ্ধ হয়েছি, আমি কি তোমার জন্য ব্যবস্থা করতে পারবো? অগত্যা আমি বলি, বাবা বিশ্বাস করুন, আমি অত্যন্ত গেছো মেয়ে। আমি আপনাকে দেখব, শুনব। আনন্দময়ীর কাছে না পৌঁছে যাওয়া অবধি আপনি আমার দায়িত্বে। আর আমাকে দেখাশোনার কাজটা ঈশ্বরই করেন। আপনি বৃথা ভার বোধ করবেন না। বৃদ্ধ বললেন, দীক্ষিত হলে আমার মতো গুরুর আশ্রমেই থাকতে পেতে। সে কথার জের না টেনে আমি বলি, আপনার দেশ কোথায়? বৃদ্ধ বলেন, জয়পুর। আমি জয়পুর থেকেই আসছি। তুমি? কলকাতা। অবশ্য এখন কলকাতা থেকে আসছি না। কলকাতা? আমি ওখানকার ২-৪ জনকে চিনতাম। জেনারেল JN চৌধুরীকে চেনো? আমি ওকে চোখে দেখেছি এই পর্যন্ত, চিনি না। আমাদের স্কুলে পড়তো। তাছাড়াও ব্যানার্জি, রাঘবেন্দ্র, সেও আমাদের স্কুলে পড়েছে। চেনো তাকে? অবশ্য ওরা দুজনেই আমার জুনিয়র। তাকেও দেখেছি, পরিচয় নেই। আমার বাবা মা চেনেন। আপনার নাম? শার্দুল সিং। ওদের সঙ্গে দেখা হয়। কেমন আছে রাঘবেন্দ্র? ভালোই আছেন যতদূর জানি। আমি যখন ওকে দেখেছি, রাঘবেন্দ্রবাবুকে মোটেই বৃদ্ধ বা অসুস্থ দেখায়নি। দিল্লিতে বছর ৫-৬ আগেও জেনারেল চৌধুরীকে দেখেছি, তাকেও না। ওদের দুজনের মধ্যেই যৌবনদৃপ্ত প্রৌঢ়তা বজায় রয়েছে। অথচ শার্দুল সিং এমন বৃদ্ধ হলেন কি করে? হচ্ছে, অবশ্যই প্রশ্নটা করিনি। এসব প্রশ্ন কেউ করে না, এর সম্ভবত কোনো উত্তরও হয় না। শার্দুল সিংহের হাসিটি সত্যি ভুবনমোহন। শিশু সুলভ সারল্য ও সৎ অন্তঃকরণের একটা সহজ প্রকাশ তার মধ্যে। ক্রমশ বুঝলাম তিনি সংসারের থেকেও প্রায় সন্ন্যাসী। তাই এই খোঁচা খোঁচা দাড়ি, এই ফোঁটো ফাটা পোশাক। হাতের কিট ব্যাগে মনে হলো পূজা আহ্নিকের সাজ সরঞ্জাম আছে। আপনাকে মিলিটারি মানুষ ভাবতেই পারি না বাবা। এককালে আমি বেজায় রাগী,
জেদি আর নিষ্ঠুর প্রকৃতির ছিলাম। সবাই শার্দুল সিং বললে ভয় পেত। বাহ, সত্যি মাই ডিয়ার গার্ল, বিশ্বাস করো? কি করে বিশ্বাস করব? হা হা করে হেসে উঠে বৃদ্ধ বললেন, ঠিকই বলেছ। আমার নিজেরও ঠিক বিশ্বাস হয় না আনন্দময়ী মা যে আমাকে পথ বাতলে দিয়েছেন। আই অ্যাম এ চেঞ্জড ম্যান টুডে। কি করে এমন হলো বাবা? সে এক লম্বা গল্প। তোমার কি শুনতে ভালো লাগবে? লাগবে, লাগবে, বলুন। সেই সব ব্যক্তিগত অভিজ্ঞতার ব্যাপার। ওসব সিরিয়াস কথা থাক। জেনারেল মানেকাশও আমাদের স্কুলে পড়তেন। ওকেও তো জানো। আপনার বয়স মোটেই আমার 3 গুণ নয় বাবা, 2 গুণ হতে পারে। ওই হলো। তুমি কবে জন্মেছ? সালটা বললুম। অ্যাঁ, আমার ছোট ছেলেও তো ওই বছরেই জন্মেছে। সে ইঞ্জিনিয়ারিং কলেজে পড়াচ্ছে। আমিও তো। অবশ্য ওটা এখন বিশ্ববিদ্যালয়, এবং আমি কিছুই ইঞ্জিনিয়ারিংয়ের জানি না। বাহ, বাহ, তবে তো তুমি আমার ছোট মেয়ে। তা তো বটেই। বাবা বলে ডেকেছি যখন, এবার আপনার ধর্মজীবনের অভিজ্ঞতার কথা বলুন। মেয়ের কাছে বলবেন না? হবে, হবে, অল ইন এ গুড টাইম। রাস্তায় অনেক গাড়ি, ভিড়ে ও মালে একটেরে হয়ে বেঁকে যাওয়া বহু দুঃখী দুঃখী বাস। কোনোটা আসছে পাটনা থেকে, কোনোটা আগ্রা, কোনোটা বারাণসী, কোনোটা মোগল সরাই। একটা কলকাতার মিনি বাস দেখলুম, পশ্চিমবঙ্গের যাত্রী নিয়ে আসছে। বাসের কপালে বাংলায় জয় গুরু লেখা দেখেই হঠাৎ খুব আহ্লাদ হলো। বাংলায় নাম লেখা আরও অনেক বাস চোখে পড়ল পথে। দক্ষিণ থেকে আসছে এমন কোনো বাস অন্তত আমার চোখে পড়েনি। কুম্ভমেলা প্রধানত উত্তর ভারতীয় মিলন মেলা বলেই বোধ হলো। আমাদের একটা টেন্ডেন্সি আছে অবশ্য, ব্যাপকভাবে উত্তর ভারতীয় হলেই তাকে সর্বভারতীয় আখ্যা দিয়ে ফেলা। দক্ষিণের মানুষও কুম্ভ মাহাত্ম্যে বিশ্বাসী, কিন্তু সেখান থেকে ঠিক এমনিভাবে জাতীয় এক্সোডাস হয়নি কুম্ভ মেলার উদ্দেশ্যে। একটা কারণ নিশ্চয়ই ভৌগোলিক দূরত্ব। আরও কি একটা কারণ থাকতে পারে? উত্তর দক্ষিণে সাংস্কৃতিক দূরত্ব। দক্ষিণের মন্দিরে পাণ্ডাহীন, ভিখিরিহীন, নিরুপদ্রব শান্তিময়তা এবং আবর্জনা শূন্যতা, নাগরিক পরিচ্ছন্নতা যে ভক্তির আবহাওয়া তৈরি করে দেয়, তা কি উত্তরের তীর্থে এসে ধাক্কা খেয়ে ফিরে যায়? বেলা গড়াচ্ছে। হঠাৎ মনে পড়ল সকাল থেকে খিদে তেষ্টা ভুলে কেবল স্বর্গারোহণের ব্যবস্থায় মত্ত হয়ে আছে। সেই কোন রাত থাকতে দিল্লিতে ঘুম ভেঙেছি, তারপর থেকেই ছুটছি। গতকালই তো আমি তিরুপতিতে ছিলাম। গতকাল? হ্যাঁ, কালই তো। কি আশ্চর্যভাবে কত দ্রুত সময় কেটে যাচ্ছে এই 2 দিন ধরে। আজ মাত্র 18ই। দুপুরের মধ্যে প্রয়াগ সঙ্গমে পৌঁছে একটা বাসস্থানের ঠিক করে নিতে হবে। মধ্যরাত্রে স্নান শুরু। চক্রবর্তী যেমন বলে দিয়েছেন, তাতে বাসস্থানের কোনো ভাবনা নেই। শুনেছি নাকি পশ্চিমী কায়দায় পাকা কল জলের ব্যবস্থা পর্যন্ত রয়েছে ট্যুরিস্ট ব্যুরোর ওদিকে, সাহেবদের কথা ভেবে। অবশ্যই তা হায়দ্রাবাদি রাজকীয় আতিথ্যের মতো হবে না, কিন্তু কুম্ভমেলার তুলনায় রাজকীয়ই। শীর্ষেন্দু লেখায় পড়েছি যে এবারের ব্যবস্থা নাকি খুব ভালো। সাহেব মেমে 6 লাভ। মনে হবে বিলেতে এসেছি। শার্দুল সিংকে বলি, বাবা আপনি লাঞ্চ খাবেন কখন? উনি বললেন, আমি তো একবেলা খাই, সকালে ব্রেকফাস্ট করেছি, আবার রাত্রে খাবো। কিন্তু আমি যে পথে বেরোলে ঘন্টায় ঘন্টায় খাই খাই করি, একেই ব্রেকফাস্ট করিনি। আমি বাপু লাঞ্চ খাবই। খাবারের কথা যেই না মনে পড়া, অমনি পেটে চোঁচো। কি করি এখন? উনি যদি থামতে না চান। হঠাৎ খেয়াল হলো, এই তো
সমাধান সামনেই। ভাই লাল্লন সিং, তোমরা লাঞ্চ খাবে না? হ্যাঁ মেম সাহেব, গোপীগঞ্জে খাবো। ওখানে কি পাঞ্জাবিদের ধাবা আছে? জি হুজুর, আছে। হুজুর হুজুর করো না তো। শোনো, তোমরা একটা বেশ পরিষ্কার জায়গা দেখে থেমো, আমিও খেয়ে নেব। ওখানে? সে আপনি পারবেন না মেম সাহেব। ইস, আগে বললেন না, বরং বানারসেই কোনো ভালো হোটেলে। খুব পারবো। আমার পাঞ্জাবি রুটি তড়কা খেতে খুবই ভালো লাগে লাল্লন সিং। এবারে হেসে ফেলল লতিফ লাল্লন দুজনেই। ঠিক আছে মেম সাহেব। মেম সাহেব মেম সাহেব করছো কেন? আমি কি মেম? তবে কি বলবো? কেন, দিদি বলতে পারো না? জো হুকুম দিদি। কিন্তু লতিফের চোখে প্রশ্ন। লাল্লন এবার লতিফকে বললে, দিদি মানে বাহেনজি, দিদি বাংলা কথা। লতিফের মুখে নিশ্চিন্ত হাসি। এবার আমার খেয়াল হলো, সত্যি তো, দিদি বুঝি সর্বভারতীয় নয়। দাদা মানে যেমন ঠাকুর দাদা বা দাদামশাই, দিদি মানে হয়তো দিদিমা, কে জানে। তা হোক, সবই একই হলো। লাল্লন সিং, তুমি বাংলা জানলে কি করে? কাশিতে তো बंगाल के आदमी একদম ভর্তি। লতিফ ঠিক কাশির নয়, তাই বাংলাটা এখনো শোনেনি। তাছাড়া আমি বঙ্গাল মে কতবার গেছি। কোথায় গেছো? তারকেশ্বর মে, বাবা কো পাস। বাবার কাছে? তারকেশ্বরে? কেন? তোমরা তো বাবার কাছেই আছো, বিশ্বনাথের কোলে। না না, ওই যে মানসিকের জন্য জল নিয়ে যেতে হয় বাঁকে করে, হেঁটে গিয়ে ট্রেনে চাপি, বর্ধমানে নেবে, আবার হাঁটি। আমি প্রায়ই কন্ট্রাক্ট নিই। ওইখানেই আমার বড়ি বহেন আছে কি না, ব্যান্ডেলে। লাল্লন সিং, তোমার মতো নামের একজন খুব বিখ্যাত বাঙালি ছিলেন জানো? তার নাম লাল্লন নয়, লালন, ফকির। তিনি গান বাঁধতেন, খুব সুন্দর গান। ফকির তো বোঝো? জরুর, ফকির বুঝবো না? কত ফকির আসে বেনারসে। আমার নামও তো লালন, লা লা না, কিন্তু মুখে বলি লাল্लन। वो फकीर को कोई गाना आप जानते हैं क्या? আমি জানি, কিন্তু গাইতে পারি না যে। রবীন্দ্রনাথ ঠাকুর বলে বাংলায় একজন খুব বড় কবি ছিলেন, লাল্লন। তিনি লালন ফকিরের গান শুনতে খুব ভালোবাসতেন। তুমি রবীন্দ্রনাথের নাম শুনেছ? লালন মাথা নাড়ে, শোনেনি। লতিফ নীরব। শার্দুল সিং বলেন, টেগর রাজপুতানা নিয়ে অনেক কবিতা লিখে গিয়েছেন, আমি শুনেছি। তিনি রাজপুতদের খুব ভালোবাসতেন। তাকে জাতীয়তাবাদে উদ্বুদ্ধ করেছিল রাজপুতদের জাতীয় চেতনা। অবশ্য আমি টেগরের যা লেখা পড়েছি সে সমস্তই মিস্টিক কবিতা, স্পিরিচুয়াল পোয়েমস। দে আর লাইক হিমস। চমৎকার। আপনি কি রাজপুত? আবার এক মুখ ক্ষত্রিয় দুর্লভ বিনয়ে পরম বৈষ্ণব হাসি ছড়িয়ে শার্দুল সিং নিচু স্বরে বলেন, অফকোর্স। লাল্লন কি ভাগ্যে আর লালন ফকিরের গানের প্রসঙ্গ তুলল না? তুললে আরশিনগরে পড়শি বসত করে ব্যাপারটা ব্যাখ্যা করতে বড়ই কষ্ট হতো। একেই তো এই কুকর্ম করেই খাই, চাকরি বাকরির প্রসঙ্গে মন একটু দমে যাই, তাই মন উৎফুল্ল করতে আবার গল্প শুনতে চাইলুম। বাবা, কই বললেন না তো, আনন্দময়ী মায়ের প্রসঙ্গে আপনার কি আশ্চর্য অভিজ্ঞতা হয়েছিল? তুমি দেখছি না শুনেই ছাড়বে না। আমি কাউকে বলতে চাই না, কারণ পিপল ওন্ট বিলিভ ইট, বলবে হ্যালুসিনেশন। আমি বিশ্বাস করব।
আমি ঈশ্বরে বিশ্বাস করি। অবশ্য গুরুরা অঘটন ঘটাতে পারেন কিনা জানি না, কিন্তু ঈশ্বর নিশ্চয়ই পারেন। ব্যাপারটা তেমন কিছু নয়, আমার চোখের দোষও হতে পারে, তবে আমার জীবনের ধারা বদলে দিয়েছে। আমরা গাড়ি নিয়ে বেড়াতে বেরিয়েছিলাম দিল্লি, আগ্রা, মথুরা, বৃন্দাবন। বৃন্দাবনে গিয়ে আমার বোন বললে আনন্দময়ীর আশ্রমে যাবে, সে ওর শিষ্যা। বেশ তো, চলো। গেলাম। মায়ের সঙ্গে পরিচয় হলো যৎ সামান্য, অর্থাৎ প্রণাম। তাদের নতুন মন্দির উদ্বোধন হচ্ছে সেখানে, নিতাই গৌরের মন্দির। আমাদের সামনের সারিতে বসতে দেওয়া হয়েছে। দেখি মন্দিরের সামনে মা আনন্দময়ী দু হাত তুলে নিতাই সেজে নাচছেন। আমার কি জানি বাপু পছন্দ হলো না। আমি বললাম আমার স্ত্রীকে, হাউ অড। স্ত্রী বললেন, কেন? আমি বললাম, মা আনন্দময়ীর কি ওরকম করাটা উচিত? স্ত্রী অবাক হয়ে বললেন, কেন, উনি আবার কি করলেন? একটু বিশ্রাম করতে গেছেন বোধ হয়। এবার আমি হকচকিয়ে গিয়ে বোনকে বললুম, সামনে কি দেখছো? বোন বললে, কেন, নিতাই গৌর, চিনতে পারছো না? নিত্যানন্দ আর গৌরাঙ্গ। আমি ভয় পেয়ে একেবারে একদম চুপ করে গেলাম। চোখের সামনে তখনও দেখছি একটি দৃশ্য, লাল পাড় সাদা শাড়ি পরা ভাব বিহ্বলা মা আনন্দময়ী দুই হাত তুলে এলোচুলে নিমায়ের ভঙ্গিতে নৃত্য করছেন। হঠাৎ সবাই গুঞ্জন করে উঠল, মা, মা। তখন চকিতে দেখলুম সামনে মা নেই, সেই জায়গায় মস্ত দুটি গৌর নিতাইয়ের মূর্তি। এক পাশ থেকে মা সদ্য হেঁটে প্রবেশ করছেন, শ্রদ্ধাভরে সকলে উঠে দাঁড়াচ্ছে। আমার মাথা ঘুরতে লাগলো, আমি দাঁড়াতে পারলুম না। তারপরেই আমি দীক্ষা নিয়েছি মায়ের কাছে। আফটার দ্যাট আই এম এ চেঞ্জড ম্যান। শার্দুল সিংয়ের কথার উত্তর দেবার কিছু ছিল না। স্বর্গে মর্তে অনেক কিছুই রয়েছে, হরেশিও, যা তোমার পরিধির বাইরে। আমি নিজেকে যুক্তিবাদী ঈশ্বর বিশ্বাসী মানুষ বলে মনে করতে চাই। জগতে এই যুক্তি, বিশ্বাস আর মনুষ্যত্ব হাতে হাতে ধরে থাকে পরস্পরকে। আমি ঈশ্বরের করুণা কাঙাল, তা বলে মিরাকলে বিশ্বাস করি না। ভেলকি আর করুণা এক নয়, তুলনীয় নয়। আমার বাবা কখনো ধর্মের ভেলকিতে বিশ্বাস করেননি, মাও তথই বচ। মা আবার সেকেলে ব্রেম্ভ টাইপের আছেন খানিকটা। দুজনেই ঘোরতর মিরাকল বিরোধী। এই তো গেল বাপের বাড়ি। ওদিকে স্বামী তো গোঁড়া অবিশ্বাসী। তাঁর নাস্তিকতার ভক্তি আমার আস্তিক্যের চেয়েও জোরালো। তাঁর কাছে দীর্ঘকাল ঘোর ট্রেনিং পেয়েছি, সে কি ভোলা যায়? ফলং মিরাকেলে বিশ্বাস করার শক্তি আমার ভেতরে নেই। তবে মনস্তাত্ত্বিক ব্যাখ্যা নিশ্চয়ই হতে পারে মিরাকল জাতীয় অঘটনের বা এই রকম ঘটনার, যা যুক্তিগ্রাহ্য। এমনি একটি অঘটন তো ঘটেছিল আমারই চোখের সামনে, নিজের বাড়িতে। শার্দুল সিংয়ের ব্যক্তিগত অভিজ্ঞতাটি তার কাছে এত মূল্যবান যে তার পাশে আমার যুক্তিবুদ্ধির অবতারণা করাটা ভালো হবে না। বরং ওই ধরনের আর একটা অভিজ্ঞতা বর্ণনা করলে সুরটা থাকবে। আমাদের যা ঘটেছিল সেটা ঠিক দৈবী ঘটনা নয়, তবে ডাক্তার শৈলেন সেন সেটাকে বলেছিলেন একটা মেডিকেল মিরাকল। ওই গল্পটাই বলা ঠিক করলুম, ভালো হবে, ওর গল্পের পাশে মানাবে। তাছাড়া আমার বোনাফাইডিটাও প্রমাণিত হবে। এই ঘটনাটা পরিমল গোস্বামীও একবার উল্লেখ করেছিলেন তাঁর একটি লেখায়। আমি শার্দুল সিংহকে আমার গল্পটি বলতে শুরু করলাম। আমার বাবার বয়স তখন 81। হঠাৎ করোনারি প্লাস থ্রম্বোসিসের স্ট্রোক হলো। বাবার ব্লাড সুগার তখন খুবই উঠছে। কোমা অবস্থায় অচেতন আছেন 10-12 দিন। বাঁ দিকটা অবশ হয়ে গেছে, বাঁ হাত পা কঠিন।
বাবার বাঁচার সম্ভাবনা আছে কেউ বলছেন না। নাকে অক্সিজেনের নল, হাতে গ্লুকোজ ছাড়াও আরও একটি জলীয় দ্রব্যের সূঁচ ফোটানো। বাবার জন্যে লোহার তৈরি ফাউলার্স বেড এসেছে দিনে রাতে দুজন সিনিয়র নার্স, এবং আমি উড়ে এসেছি দিল্লি থেকে। মন সকলের খুব খারাপ। এমন সময় বাবার বন্ধুস্থানীয় সাধক সন্ন্যাসী শ্রী সীতারাম দাস ওঙ্কারনাথ খবর পেলেন যে বাবার খুবই কঠিন অসুখ, বাবা মৃত্যুশয্যায়। বাবার বাল্যবন্ধু নিরক্ষরের লেখক চরণ দাস ঘোষ সীতারাম দাসের কলেজের সহপাঠী। সেই সূত্রে বাবার সঙ্গে তার পরিচয়। বাবার অসুখ শুনে তিনি বাবাকে একদিন দেখতে এলেন। ওঙ্কারনাথ ঠাকুর সর্বদা রাম নামে পরিবৃত থাকেন। তাকে ঘিরে একদল শিষ্য নাম সংকীর্তন করতে করতে এলেন। আমি মহাপাপী সংকীর্তন শুনে ছুটে গিয়ে বললুম, ঠাকুর, যদিও আমার বাবা অচৈতন্য হয়ে আছেন, তবু যদি ভেতরে ভেতরে জ্ঞান থাকে তবে হরিনাম শুনে তো ভয়ে মারাই যাবেন। লড়াই করে বাঁচার আত্মবিশ্বাসটা সেরে ওঠার পক্ষে খুব জরুরি বলে শুনেছে। হরিনাম শুনলে বাবা হয়তো ভাববেন ওর নির্ঘাত মৃত্যু ঘটেছে। তখন ভেতর থেকে মৃত্যুকে আর বাধা দেবেন না। ওঙ্কারনাথ ঠাকুর সহাস্যে বললেন, নাম গান নিচেই হোক তাহলে, চলো, আমি একা ওপরে যাব। বাবার চোখ বন্ধ, ঘরের জানলা দরজাও বন্ধ। তখন গ্রীষ্ম, সময় সকাল, বেলা 11টা 11:30 হবে। বিদ্যুৎ বাল্ব জ্বলছে। খান্ডার নার্স তো ঘরে ঢুকতেই দেবে না কাউকে, যেহেতু ভিজিটার্স নট অ্যালাউড। আমরা নার্সকে ঘর থেকে চলে যেতে বললাম, সে গেল না, বরং আগে ভাগে বলল, রোগীকে প্রসাদ কিছু খাওয়ানো চলবে না, ডাক্তারবাবু না এলে। সন্ন্যাসী দেখেই সে ঘাবড়ে গেছে, ভেবেছে এবার কিছু তুকতাক হবে বোধ হয়, চলবে চরণামৃত গেলানো। সীতারাম দাস বাবার পাশে এসে ঝুঁকে দাঁড়ালেন। সস্নেহে তার কপালে হাত বুলিয়ে দিয়ে বেশ জোরে জোরে ডাকলেন, নরেন, নরেন। বলি, ব্যাপারটা কি? 12 দিন ধরে চোখের পাতা বন্ধ, সেই বন্ধ পাতা থির থিরিয়ে কাঁপতে লাগলো। মা, আমি, আমার মাসিমা এবং নার্স অবাক হয়ে দেখলুম। চোখ মেলে বাবা তাকালেন। লাল টকটকে চোখ, রক্তের মতো লাল। চোখের দৃষ্টিতে ফোকাস নেই তেমন, তবু পাশের দিকে তাকালেন, ওঙ্কারনাথের দিকে। এক মুখ হেসে ওঙ্কারনাথ বাবাকে বললেন, বলি, আছো কেমন? খুব জমাটি, আড্ডার ভঙ্গিতে। কি আশ্চর্য! বাবার ঠোঁট খুলল। স্বাভাবিক সুরে একটু জড়িত স্বরে বাবা বললেন, যেমন রেখেছ আবার কেমন। হেসে উঠে ওঙ্কারনাথ বললেন, আবারই আর কি করা হচ্ছে? আর নয়, এবার উঠে পড়ো দেখিনি। ইতিমধ্যে বাবার চোখ আবার বুজে গেছে, কিন্তু বাবা আর কিছু না বললেও সীতারাম দাস আমাকে বললেন, ভাবিসনি, আর 3-4 দিনের মধ্যেই তোর বাবা উঠে পড়বে। নেমে চলে গেলেন তিনি। হরিনাম সংকীর্তন জোরালো হয়ে উঠল। বাবা দীক্ষিত তো ননই, যাকে ভক্ত শিষ্য বলে তাও নন। ওদের দুজনের মানবিক সম্পর্কটি নেহাত হৃদ্যতার, বন্ধুতার, বড় মধুর। ওঙ্কারনাথ ঠাকুর তো চলে গেলেন। নার্স এদিকে একেবারে অধীর হয়ে পড়ল। 12 দিন ধরে অজ্ঞান অচৈতন্য কোমা রোগীকে এভাবে অনায়াসে হিপনোটাইজ করে কথা কওয়ানো সে কখনো দেখেনি। সীতারাম দাস ঠাকুর কি করে বুঝেছিলেন তা আমি জানি না, তবে সত্যিই 3-4 দিন পরেই বাবার চৈতন্য ফিরল। শুধু তাই নয়,
15 দিন ধরে অবশ পঙ্গু, বাঁ হাত বাঁ পা দিব্যি নড়তে লাগলো। বাবা উঠে বাথরুমে গেলেন। ডাক্তার শৈলেন সেন বললেন, এটা মেডিকেল মিরাকল, কেবল মনের জোরেই উনি অসাধ্য সাধন করে ফেললেন। সবচেয়ে ভক্তিবিহ্বল হয়ে পড়েছিল সেই দিশি খ্রিস্টান নার্স ব্রজাঙ্গনা, যার নাম। সে তখন ঘরে না থাকলে জানি না ডাক্তারবাবু শুধু আমাদের কথায় বিশ্বাস করতেন কিনা। সীতারাম দাস ওঙ্কারনাথ কিন্তু ভানুমতির খেল দেখান বলে শুনিনি। এটাও নিশ্চয়ই কোনো মিরাকল ছিল না। আমাদের মনে হয় বাবার সঙ্গে তিনি স্বাভাবিক স্বরেই কথা বলেছিলেন। বাবার আচ্ছন্নতার তলায় যে চৈতন্য সুপ্ত ছিল তাকেই জাগ্রত করেছিলেন তিনি। যৌগিক সাধকের পক্ষে এ কাজ কঠিন নয়। এরপরে বাবা আরও 2 বছর বেঁচে ছিলেন, সুস্থ ও সমর্থ শরীর নিয়ে, 4 তলা 1 তলা ওঠানামা হাঁটাচলা করে। জ্ঞান ফেরার পরে এই ঘটনার কথা শুনে তিনি বললেন, হ্যাঁ, তার মনে আছে সীতারাম এসেছিলেন। লাল্লান আর লতিফও আমাদের গল্প শুনছে। লাল্লান বললে, গুরু ভগবানেরা তো এরকম হামেশাই পারে। बनारसे তো হরেক সন্ন্যাসী হরেক রকম জাদু কি খেল জানেন। লতিফ বেশি কথা বলে না, সে কেবল সায় দেয়, সঙ্গত করে। ইতিমধ্যে গোপীগঞ্জ এসেছে। খাবারের দোকানে গাড়ি থামল। নেমে এগিয়ে গেছে ওরা। আমি নামতেই শার্দুল সিং বললেন, এই বেলা আমার দ্বীপ্রাহরিক আহ্নিক পুজোটা সেরে নেব খালি গাড়িতে। বেশ ঠান্ডা। আমার গায়ে ভাগ্যিস আছে 3টে সোয়েটার, মায়ের কীর্তি। মা বললেন, কে জানে হায়দ্রাবাদে কম বেশি কেমন কীরকম ঠান্ডা হবে। একটা হাত পুরো নে, একটা হাফ হাতা নে, আর একটা হাত কাটা নে। যেমন যেমন শীত বুঝবি তেমন তেমন পড়তে পারবি। আর একটা শালও নিবি। খুব গাঁইগই করেছিলাম তখন। কি হবে 4টে গরম জিনিসে, একটা শালই যথেষ্ট। এখন 3টে সোয়েটার পরে আছি দুপুরবেলায়। রাত্রে কি হবে কে জানে। लल्लन बोले, दीदी परोठा और मीठ लीजिए आप, और साथ में मटर पनीर तड़का और ডাল। লিস্টটি শুনে আমার বেজায় রাগ হয়ে গেল। দোকানের সঙ্গে নিশ্চয়ই সাঁট আছে এদের। কেন রে বাবা, এত খাবো কেন? তাছাড়া কোনো সৎ আচারের আগে সংযম করে থাকতে হয়, যেমন বিবাহে। তিরুপতিতে কাল সারাদিন নিরামিষ খেয়েছি, এমনিতেই দিব্যি সংযম হয়ে গিয়েছে। আজকে খামোকা মাংস খেয়ে পুণ্যিটা নষ্ট করি আর কি। আমি হাঁ হাঁ করে উঠলাম। सिर्फ चपाती और तड़का और चाय, पहले चाय पिछू खाना फिर भी चाय। চাপাটি তড়কা, আর্তনাদ করে ওঠে লাল্লন। বাস। আমার খুব রাগ বেড়ে যায়। হ্যাঁ হ্যাঁ বাস, और कुछ नहीं, कुछ भी नहीं। গট গটিয়ে একটা খাটিয়াতে বসতে যাই। অমনি হাঁ হাঁ করে ছুটে আসে লতিফ। जी नहीं मेम साहब, इधर तो बहुत खटमल होगा, आप उधर तख्ता पर बैठिए। ফের মেম সাহেব। ধমক শুনে লাজুক হাসে লতিফ, কিছু বলে না। সঙ্গে সঙ্গে নেতা এনে তক্তপোষ মুছে সিংহাসনের মতো ঝকঝকে করে ফেলেছে দোকানের ছোকরা ভৃত্য। बैठिए জি। এই মজা মন্দ নয়। অনেক রকম স্টেট গেস্ট হয়েছে। পাঞ্জাবি রাঁধুনি মুহূর্তেই চমৎকার সুগন্ধি মশলা চা এনে দেয় কাঁচের গেলাসে। লতিফ ধমক দেয়, কাপ নেই হ্যাঁ, কাপ তো। আমি হাঁ হাঁ করে বলি, আমার গেলাসই বেশি পছন্দ, বেশ বাগিয়ে ধরা যায়, গাটাও তাপে গরম হয়।
সাহেবদের ওই এক পেশে হাতাওয়ালা বাটি আমার মোটে পছন্দ নয়। ধরাও বেশ শক্ত। দু আঙুলে শক্তি চাই, ব্যালেন্স চাই, মনস্কতা চাই। ভাঁড়, গেলাস, বাটি এসব ঢের মানুষের মতো বাসন। রুটি তৈরি ছিল না। রুটি গড়বে এখন। ইতিমধ্যে দুজন লোক এসে ওই খটমল অলঙ্কৃত খাটিয়াতেই আরাম করে বসল, যেখানে আমার বসতে মানা। লাল্লান লতিফ দূরের একটা খাটিয়ায় বসেছে। আমার সঙ্গে বসতে চায় না, বোঝাই যাচ্ছে। আমি প্রথমেই ভাবলুম ওদের কাছে ডাকি। তারপর মনে হলো ওরা হয়তো শরাব টরাব পিয়েগা, কে জানে বাবা। থাক, যেখানে ওরা স্বচ্ছন্দ সেইখানেই বসুক। এখানে যারা খাটিয়াতে এসে বসেছেন তারা এক দৃষ্টি আমাকে খুঁটিয়ে খুঁটিয়ে নজর করছেন। আমার পরনে অন্তত এক পো জরি আর আধ সের টাক সিল্কের সুতোয় বোনা এক পেল্লায় কাঞ্জি ভরম শাড়ি। তার চাকচিক্য দেখে আমাকে ঠিক মহীশূরের মহারানী মনে নাও হতে পারে, কিন্তু তাঁর কৃপাধন্য মন্থরা তো বটেই। কাঁধে ফুটানি কি থলিয়া, চোখে চশমা, হাতে ঘড়ি। গায়ে প্রথমে হাত পুরো সোয়েটার, ভেবেছিলাম ওতেই হবে। তার ওপরে হাফ হাতা সোয়েটার, তার ওপরে হাত কাটা সোয়েটার। তিনটেই ঘোর কালো রঙের এই রক্ষে। গাল যথাসাধ্য ফুলো, মুখ গম্ভীর, কারণ হাতের গরম গেলাসে আপ্রাণ ফুঁ দিচ্ছি তখন। গরম জিনিস আমি একদম খেতে পারি না। বিলেতে টিলেতে নেমন্তন্নে ওই স্যুপ জাতীয় খাবার পরীক্ষাটায় প্রত্যেকবার ফেল করি। জুল জুল করে দেখি না খাওয়া স্যুপটা নিয়ে গেল, নইলে পরের কোর্সটা দেবে কেমন করে। ফুঁ দিতে দিতে আমিও চোরা চাহনিতে তাদের দেখছি, চায়ের ধোঁয়ার আড়াল থেকে। তাদের পরনে পরিষ্কার ধুতি, পায়ে ময়লা বুট জুতোয় ফিতে বাঁধা, গায়ে খদ্দরের পাঞ্জাবি, একজনের হলদে অন্যজনের সাদা, তার উপরে মোটা পশমি আলোয়ান জড়ানো। ফর্সা রং, দুজনেরই গোঁফ আছে, একজনের আবার টিকিও আছে। ধোঁয়া ওরা দু গেলাস চা নিয়ে মৌজ করে বসেছেন আর আমাকে নিরীক্ষণ করছেন। শেষ পর্যন্ত প্রশ্ন হলো, আপ কিধর সে আয়ে হ্যাঁ? গম্ভীর মুখে বলি, হায়দ্রাবাদ সে। আচ্ছা, আপ হায়দ্রাবাদ কে রহনে ওয়ালি হো? সাদা পাঞ্জাবি ফিসফিস করে হলদেকে কিছু বললেন। হলদে গম্ভীর মুখে জানালেন, নেহি নেহি, इलाहाबाद के पास नहीं, हैदराबाद तो बहुत दूर है, আমেদাবাদ কি পাস হোগা। আমি তাড়াতাড়ি বলি, না না, আমেদাবাদ তো সেই গুজরাটে, আর হায়দ্রাবাদ অন্ধ্রপ্রদেশে, ঔরঙ্গাবাদকে পাস। দুজনেই এবার গুম হয়ে গেলেন। এটা ভুল হলো, হায়দ্রাবাদ যেখানেই থাকুক গোপীগঞ্জের কাছে নয়। আমি ডিটেল নিয়ে মাথা ঘামিয়ে প্রায়ই গোড়াটা কেঁচিয়ে ফেলি। সামাল দিতে কথা শুরু করলুম, আপনারা কি গোপীগঞ্জে থাকেন? জি হ্যাঁ। চাষবাস করেন? না না, বিজনেস, বললেন হলদে। চাষও করি, বললেন সাদা। হলদের মাথায় দীর্ঘ টিকি। আপনি ব্রাহ্মণ? জি হ্যাঁ। আপনাদের গোপীগঞ্জের লোকেরা কি প্রধানত চাষি? হ্যাঁ, অবশ্য আমরা কয়েকজন বিজনেসম্যানও আছি। গোপীগঞ্জ মস্ত সার্কিট হাউস রয়েছে। बनारस का सब कुछ इधर में मिलेगा, लेकिन भाव जरा सा ज़्यादा है। স্কুল আছে? হ্যাঁ। হাসপাতাল? হ্যাঁ, ডিসপেন্সারি আছে, ডাক্তার আছে। এবার আমি আর কথা খুঁজে পেলুম না। সাদা পাঞ্জাবি কথা কন্যা বিশেষ ফিসফিস করে তিনি কিছু বললেন হলদের কানে কানে, এবং হলদে মাইক হয়ে সেটা জোরে জোরে বললেন, আপ কাহা যায়েঙ্গে? কুম্ভ মেলা। জি হ্যাঁ। রুটি তরকারি আমার ইতিমধ্যে এসে গিয়েছে। রুটি আর তরকা, ফের এক গ্লাস চাও। আপনারা কুম্ভ স্নানে যাবেন না? ওখানে বড্ড ভিড়, ভিড়ে যেতে আমার ভালো লাগে না, বললেন টিকিওয়ালা ব্রাহ্মণ বিজনেসম্যান। বাহ,
मार्केटे बुझी भीड़ नहीं? मार्केटेर भीड़ तो 100 आदमी को, कुम्भेर भीड़ कोटी आदमीर। हल्दे जामा एबार हेসে ফেললেন। আমরা বিজনেসম্যান, আমাদের পুণ্য আসমান সে কা হোগা। আমি অবাক, গোপীগঞ্জে এ কোন কালা পাহাড়? বন্ধুকে সামাল দিয়ে এবার সাদা পাঞ্জাবি কথা বলেন। এত দূর দূর থেকে সবাই আসছে, আর আমরা এত কাছে থেকেও যাচ্ছি না। চলো তেওয়ারিজি, আমরা এবার ঘুরে আসি। তেওয়ারি বললেন, আপ চাইয়ে मैं नहीं जाऊंगा। মাথায় কিন্তু দিব্যি পুরুষটু টিকে রয়েছে। প্রসঙ্গ বদলাতেই বোধহয় তিনি বললেন, গাড়িতে উনি কে? আপনার বাবা? এবার আমার মুশকিল। বাবা? না, ঠিক বাবা নন, সহযাত্রী। হায়দ্রাবাদের? না, জয়পুরের। আপনি কি জয়পুর থেকে আসছেন এখন? না, হায়দ্রাবাদ থেকে। তবে বেনারসে সাক্ষাৎ হয়েছে আমাদের। আপনি কার সঙ্গে এসেছেন? আবার সেই প্রশ্ন। কারোর সঙ্গেই নয়, একা। সাদা পাঞ্জাবি তাকালেন হলদের দিকে। একা? হলদে চাইলেন সাদার প্রতি। তারপর খালি গিলাস সন্তর্পণে নামিয়ে রেখে দুজনে হাত জোর করে সবিনয়ে বললেন, নমস্কার, এবার তবে আমরা আসি। যে মেয়ে একা একা কুম্ভ মেলায় যায়, পথে জয়পুরি বৃদ্ধ বাবা জোগাড় করে ফেলে, সে মেয়ে তো মেয়ে নয়, অপ্সরা নিশ্চয়। ছোঁয়াচ এড়াতে তারা গোপীগঞ্জের স্বাস্থ্যবান হাটের দিকে দ্রুত পায়ে পালিয়ে গেলেন। আমিও খাওয়া শেষ করে লাল্লেন লতিফের দিকে তাকিয়ে দেখি খাটিয়া খালি। কই গেল? কোথায় তারা? ওই যে দূরে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে। দেখে মনে হলো ওদের বিলটাও আমি দিয়ে দিই বরং। ভেবে বেশ উদার ফিল করি। তৎক্ষণাৎ দোকানিকে গিয়ে বলি, ড্রাইভারদের বিল আর আমার বিল। পাঞ্জাবি রাঁধুনি এক দাড়ি গোঁফ বিনয়ী হাসি হেসে বললেন, बिल दे दिया गया, आपको भी। मुझको भी? कौन दिया? वो ड्राइवर लोग। ছুটে গেলাম। লাল্লন, লতিফ, বিল কেন দিয়েছো তোমরা? দুইজনেই হাত জোর করে বললেন, কিছুই তো খেলেন না আপনি। আমরা যা যা খাওয়াতে চাইলুম তার একটাও তো খেলেন না। এ চলবে না ভাই, খাবারের দাম নিতেই হবে। জিভ কেটে কান মোলে লাল্লন বলে, এই যে বললেন ভাই, ভাইরা বহেনকে খাইয়ে দাম নেয় কখনো? আমার চোখ ভরে জল এলো। গেস্ট ছিলাম এর আগে, স্টেট গেস্ট। এটা যে স্টেট গেস্ট হওয়ার চেয়েও ঢের বড় সম্মান। এই গোপীগঞ্জের রাস্তায় আমার প্রাপ্য ছিল। এটা কি আগে জানতুম? লতিফ কেবল মুচকি মুচকি হাসে। আমার জীবনে ঈশ্বরের কৃপার সত্যি শেষ নেই। ঠিক এই আশ্চর্য আনন্দের অভিজ্ঞতা আরও একবার ঘটেছিল। মহীশূর গেছি সেবার বক্তৃতার ব্যাপারে। সেখান থেকে বাসে বেলুর হ্যালিবিদ ঘুরে এমনই ঠিক ভাই কুড়িয়ে পেয়েছিলাম। দুজন নয়, 3 জন। সেই বাসেরই ড্রাইভার, ক্লিনার আর গাইড। সে আর এক মস্ত গল্প। ঈশ্বর জগৎ জুড়েই মায়ার ফাঁদ পেতে রেখেছেন। ঘরে ঘরে সত্যিই ঘর গড়ে রেখেছেন। সেই ঘরই ঠিক আমাদের খুঁজে নেয়। যখন উটি ব্যাঙ্গালোর পর্যন্ত ঘুরে ফিরে এলুম মহীশূরে, আমাদের বন্ধু অধ্যাপক দেবীপ্রসন্ন পট্টনায়কের বাড়িতে পিছনে পিছনে এসে উপস্থিত হলো আমার 3 বন্ধু। দুজনের মাথায় 2টি বিশাল উপহার, পাকা 2টো কাঁঠাল। একটি আমার মহীশূরের বন্ধুগৃহের জন্য, অন্যটিকে কলকাতায় নিয়ে যেতেই হবে, বাচ্চারা খাবে। আর একজনের সলজ্জ হাতে নীলগিরির চা। অকস্মাৎ কালিঝুলি মাখা ক্লিনার আর ড্রাইভার বন্ধুদের দেখে আমার অধ্যাপক বন্ধুর গৃহস্থালী
থ। ওদিকে গাইডটি আবার সৎ ব্রাহ্মণ, সেই রঙ্গপত্তনমের প্রধান পুরোহিতের পুত্র। সেবারেও এমনই এক চমৎকার বন্ধুত্ব হয়েছিল নাগেশ্বর, উবস আর গোপাল। গাড়ি চালাতে চালাতে এবার লতিফ কথা বললে, বহেনজি পান খায়েঙ্গে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পানের দোকানে গাড়ি থামলো। পান এলো 4টে, মিঠা মশালা, বেগার জর্দা। শার্দুল সিং খেলেন না। নো থ্যাংক ইউ। আমার মুখে ভাইদের দেওয়া মিঠে পানের খিলি, মুখ ভর্তি হয়ে আছে। জর্দা নেই, কেবলই মিঠে। এদিকে রাস্তায় ভীষণ ধুলো উড়ছে, সব কাঁচ তুলে দিয়েছে ওরা। ঘুম ঘুম পাচ্ছে একটু আমার। বেশ গরম ওম হয়েছে গাড়ির ভেতরে, কথা বলতে ইচ্ছে করছে না। ঘুমিয়েই পড়েছিলুম। ঘুম ভাঙালো লাল্লান, বলছে, দিদি পরছি দিখাইয়ে। সামনে রাস্তা বন্ধ, যত দূর দৃষ্টি যায় লাইনকে লাইন, শত শত গাড়ি দাঁড়িয়ে পড়েছে। ট্রাফিক জ্যাম না, ওইখানে অনেক দূরে একটা চেকিং হচ্ছে। কলেরা ভ্যাকসিনেশনের সার্টিফিকেট দেখাতে হবে। তবে কি এসে গেছি? না, ঠিক আসেনি, এখনো ঢের দূর। পথেই চেকিং হচ্ছে। এখানে ইঞ্জেকশন দেবারও ব্যবস্থা আছে। অনেকক্ষণ পরে আমাদের পালা এলো। পারছি দেখালুম, ছেড়ে দিলে আমাদের। পথে বার 3-4 এভাবে পারছি চেকিং, এবং গাড়িরও ঈশ্বর জানেন কি চেকিং করা হলো। শেষ পর্যন্ত একটা বিশাল মাঠে স্তব্ধ গাড়ির সমুদ্রের মধ্যে এসে আমাদের গাড়িও থেমে গেল। সামনে মস্ত তোরণ বাঁধা হয়েছে, তাতে লেখা আছে কুম্ভ মেলা। তার মধ্য দিয়ে যত দূর দেখা যায় কেবল মানুষের স্রোত বয়ে যাচ্ছে। দোতলা মাচার ওপর থেকে পুলিশ নির্দেশ দিচ্ছে মাইকে, গাড়িদের কি করতে হবে, মানুষদেরই বা কি করতে হবে। ভাইরা নামলো, আমরা নামলুম না। গঙ্গা কোথায়, যমুনাই বা কোথায়? এ তো মাঠ, জলের চিহ্ন নেই। লতিফ বলে, জল এখানে কোথায়? এ তো ঝুঁসির কাছে এসেছি, সঙ্গম এখনো বহু দূর। সর্বনাশ, মালের কি হবে? লাল্লান বলে, দাঁড়ান দেখি কুলি পাই কিনা। কিছুক্ষণের মধ্যেই বোঝা গেল কুলি নেই। অনেকেই গাড়ির মধ্যে বসে আছেন, গাড়ির মাথার ওপরে মাল, ফেলেও যেতে পারছে না, টেনেও নিয়ে যাওয়া অসম্ভব। দুজন বাঙালি মহিলাকে যেতে যেতে ডাকলুম, তারা প্রায় কেঁদে ফেলেন আর কি। বিহার থেকে এসেছেন গাড়িতে, এত দূর এসেও স্নান হবে না। পুরুষটি চলে গেছেন ওদের গাড়ি পাহারায় বসিয়ে দিয়ে। আমার মাল কোথাও রেখে যাবার উপায় থাকলে ফেলে রেখেই চলে যেতুম। শার্দুল সিং দুর্বল হাতে বেডিংটি তুলে নিলেন, অন্য হাতে কিট ব্যাগ। আমার এক হাতে কম্বল আর ব্রিফকেস। পেট ফোলা অহংকারের ঝুলি ঝুলছে কাঁধ থেকে। তদুপরি জলের ফ্লাক্স লগবগ করছে। অন্য হাতে ক্ষুদ্র হলেও জ্ঞানের বোঝায় অতীব ওজনদার সুটকেস, নবলব্ধ বইপত্রে ঠাসা। তৃতীয় একটা হাত না থাকায় শাড়ির কোঁচাটা অত্যন্ত বিনীতাভাবে শ্রীচরণে লগ্ন হয়ে পড়েছে। তাকে তুলে ধরি কি করে? ওদিকে আহ্লাদে শালখানি কেবলই খসে খসে পড়ছেন, সঙ্গে সিল্কের শাড়ির আঁচলটা সদ্য নিয়ে, হিন্দি ছবির নায়িকাদের স্টাইলে। লাজ লজ্জা বুঝি আর রইল না। আঁচল গোছাতে যেতেই সুযোগ বুঝে এদিকে কম্বলটি ভাঁজ খুলে ধুলোয় অমনি এলিয়ে পড়েছেন। এইভাবে অবিশ্বাস্য উপায়ে দুপা যেতে না যেতেই
চতুর্দিকে প্রবল ধুলো উঠতে লাগলো। হাত কই যে নাকে চাপা দেব, হাত কই যে কোঁচাটা তুলে ধরবো, হাত কই যে আঁচল সামলাবো, কম্বল ভাঁজ করব, শালটা জড়িয়ে নেব। দ্বিভুজ প্রাণী মাত্র, হাত বড়ই কম, সে তুলনায় বোঝা ঢের বেশি। লাজ লজ্জা মালপত্র স্বাস্থ্য টাস্থ্য, অতএব চটিতে কোঁচাতে শালেতে শাড়িতে ব্যাগেতে বাক্সতে জলে কম্বলে প্রচণ্ড এক কেলেঙ্কারি হয়ে যাকে বলে গোবর মাঠময়। না, এভাবে পিলগ্রিমের প্রোগ্রেস ইম্পসিবল। লালন দৃশ্যটি নজর করে ছুটে এসে সুটকেস কম্বল কেড়ে নেয় হাত থেকে। দিদি যারা সা ঠাহের যাইয়ে, কুলি না পেলে কি আর করা, আমাদেরই কেউ যাবে। আসলে আজ যত তাড়াতাড়ি বানারসে ফিরতে পারবো ততগুলো টিপ দিতে পারবো এখানে। আজ মৌনী অমাবস্যা, হোল নাইট যাত্রী আসবে, সেইটি মুশকিল হয়েছে। এর মধ্যেই লতিফ কোথায় চলে গেছে তাকে দেখতে পাওয়া যাচ্ছে না। লাল্লন বললে, মুশকিল এই যে কুলি যদিও বা পান, আপনাদের কুলি নেওয়া উচিত নয়। তরুণীর নিচের জনস্রোতের দিকে আঙুল তুলে লাল্লন বললে, কুলি তো মাল নিয়ে ভেগে যাবে, যাকে তাকে মাল নিতে দেবেন না, এখানে অনেক চিটিং হয়। আপনারা একজন বুদ্ধা আর একজন औरत, ভিড়ে দৌড়ে ছোট্টা को पकड़ने कोई भी नहीं सकेंगे, মালপত্র সমস্তই যাবে। এমন সময় লতিফ ফিরল, সঙ্গে দুটি বছর 12 ফুটফুটে ছেলে। একজনের মাথায় চাটি মেরে বললে, এটার নাম লালা আর এইটা গোঙা, এরা ওই চায়ের দোকানের মালিকের ছেলে। ওর হাতের ইশারা অনুধাবন করে দেখি ছোট্ট সাদা রঙের পাকা ঘর, যেখানে চা বিস্কুট বিক্রি হচ্ছে বারান্দায়। ব্ল্যাকবোর্ডে আরো অনেক সাধু সম্ভাবনার নাম লেখা। এটা এদের বাপের বাড়ি, নিজের বাড়ি, নিজের দোকান, পালাতে পারবে না। পালালে পুলিশকে বলবেন এই দোকানের মালিকের ছেলে। ওর বাবা বলেছে একে 5 টাকা ওকে 2 টাকা দিয়ে দিতে, তাই দেবেন। সে কি, ওকে মোটে 2 টাকা কেন? ও তো গোঙা। গোঙা? গোঙা মানে বোবা? বোবা বলে মাল তো কিছু কম বইবে না। কি আশ্চর্য, ওদের বাবা নিজেই এমন কথা বললেন? ঠিক তা নয়, দর করে কমিয়েছি, আমরা দুজনকেই 5 টাকা করে দেব। শুনে গোঙার ম্লান মুখ মুহূর্তে উজ্জ্বল হয়ে উঠল। লালাও মিষ্টি করে হাসল। লতিফ তাদের পিঠ চাপড়ে বলল, ঠিকসে নিয়ে যাবি, বেইমানি করবি না। তারপর পকেট থেকে একটা কাগজ বের করে তাতে ইংরেজি অক্ষরে নিজেদের নাম লিখে আমার হাতে দিল। ওদের ট্যুরিস্ট ট্যাক্সি অ্যাসোসিয়েশনের ঠিকানাও দিল, ক্লার্ক হোটেলের বিপরীতে। ট্যাক্সির নাম্বারও লিখে দিল, UPL 5233, আর বলল লাল্লন সিংয়ের ট্যাক্সি বলবেন। ক্লার্ক হোটেলেও চেনে, ট্যুরিস্ট ব্যুরোতেও। বাবা 200, আমি 100, ভাড়া মিটিয়ে দিলুম। তারাও খুশি, আমরাও। একটা নোট বই এগিয়ে দিল লাল্লন। দিদি আপনার ঠিকানা? যদি ফিন তারকেশ্বর মে যাই, এবারে কলকাতা দেখে আসব। ঠিকানা লিখতে লিখতে বলি, নিশ্চয়ই আমাদের বাড়িতে এসে থেকো। লতিফ ভাই, লাল্লন ভাই, তোমাদের দিদির নেমন্তন্ন রইল। বেলা 3টে বাজে। এবারে দুটি কিশোরের সঙ্গে আমরা দুজন অনাত্মীয় পিতাপুত্রী প্রয়াগ সঙ্গমের দিকে পদব্রজে রওনা হলুম। জনসমুদ্রে মিশে যাবার আগে একবার পিছন ফিরে দেখি ওই চায়ের দোকানে দাঁড়িয়ে লতিফ লাল্লন হাত নাড়ছে। চলি ভাই, ফির মিলেঙ্গে দিদি। বন্ধুরা, এখানেই শেষ করলাম করুণা তোমার কোন পথ দিয়ে
এই অসাধারণ ভ্রমণ কাহিনীর চতুর্থ পর্ব। প্রসঙ্গত বলিনি, পর্বগুলি এইভাবে আমি আমার সুবিধা মতো ভাগ করেছি। যদি ভালো লাগে একটি লাইক করবেন, যদি ভালো লাগে ভিডিওটি বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন, আর আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে আমার মনোবল বাড়াবেন। এছাড়াও যদি আরও অন্যান্য গল্প শুনতে চান তাহলে এই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে ক্লিক করলেই পেয়ে যাবেন অজস্র গল্প। আজকের মতো বিদায় দিন, নমস্কার।